দেশে প্রতি 10 জন নারীর 6 জনই সন্তান জন্ম দেন অস্ত্রোপচারের মাধ্যমে। প্রতি বছরে বাড়ছে এ হার। বেশি মুনাফার আশায় ক্লিনিকগুলোতে বাড়ছে প্রবণতা, বলছেন বিশেষজ্ঞরা। কুমিল্লায় জনসংখ্যার তুলনায় বাড়েনি মৌলিক সুবিধা, নেই খেলার মাঠ, বিনোদন কেন্দ্র। ভোটাররা বলছেন যারা গুরুত্ব দেবেন তাদেরই বেছে নেবেন। এবং আর একদিন পরেই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে যুক্তরাজ্য। চলছে বিরোধীদের বিক্ষোভ। অভিবাসীদের উপর ব্রেক্সিটের প্রভাব পড়ার আশঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দেশে প্রতি 10 জন নারীর 6 জনই সন্তান জন্ম দিচ্ছেন অস্ত্রোপচারের মাধ্যমে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এ হার প্রতি বছরই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন সন্তান জন্মদানে সিজারিয়ান পদ্ধতি বিকল্প ব্যবস্থা হলেও অনেক ক্লিনিক অধিক মুনাফার আশায় এটিকেই প্রথম পদ্ধতি হিসেবে বেছে নিচ্ছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রীও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। মৌসুম ইসলামের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। নর্মাল ডেলিভারি এটা একটা এখন অ্যাবনর্মাল ব্যাপার। সিজার এটাই সবাই মেনে নিয়েছে যে সবার সিজারই হবে। তো সেই অর্থে যখন শুনে কেউ যে আমার নর্মাল ডেলিভারি হয়েছে 2টা বেবি, তো খুব অ্যাপ্রিসিয়েট করে। প্রাকৃতিকভাবে সন্তান জন্মদানের এই স্বাভাবিক প্রক্রিয়াটি যেন এখন অস্বাভাবিক ঘটনা। নার্স দৌড়ায় আসছে আমার কাছে যে বলার জন্য আপনি খুব ভাগ্যবান, নর্মাল ডেলিভারি হচ্ছে আপনার টাকা কম লাগবে। 2 সন্তানের এই মা বললেন সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই অনেকটা তাড়াহুড়ো করেই তাকে সিজার করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সুস্থ ছিলাম, সবই বেবি ভালো ছিল, শুধু বললো যে ওয়াটার ব্রেক আর এসবের ঝামেলা টামেলা হতে পারে, দরকার কি, দরকার নাই, তুমি লাস্ট উইক পর্যন্ত ওয়েট করার দরকার নেই, ডেটের 1 উইক আগে তুমি অ্যাডমিট হয়ে যাও। স্বাস্থ্য অধিদপ্তরের 2015 সালের তথ্য বলছে হাসপাতালে সেবা নেওয়া প্রতি 100 জনে 60 জন নারীর সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন। এর মধ্যে গড়ে 36 জনের বেসরকারি হাসপাতালে এবং 24 জনের সরকারি হাসপাতালে সিজারিয়ান হয়। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন একদিকে সিজার অপারেশনে 1 ঘন্টারও কম সময় লাগা, তার উপর টাকার পরিমাণ বেশি হওয়ায় সিজার অপারেশনে আগ্রহ বেশি চিকিৎসক এবং হাসপাতালে। অন্যদিকে নর্মাল ডেলিভারিতে টাকার পরিমাণ কম, তার উপর একজন রোগীর পেছনে একজন ডাক্তারকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়। একটা ইনস্টিটিউটে 5 to 15% সিজারিয়ান সেকশন রেট থাকতে হবে। 5% এর নিচে যাওয়া মানে হচ্ছে যে সেই ইনস্টিটিউট টাইমলি ইন্টারভেনশন করতে পারে না, আর 15% এর উপরে যাওয়া মানে এখানে আননেসেসারি ইন্টারভেনশন হতে পারে। মানুষ অসুস্থ হলে খুব দুর্বল থাকে, কাজে তারা আমাদের কাছ থেকে অনেক বেশি সহানুভূতি চায়। যারা টাকা রোজগার করার জন্য করে তারা তো প্রফেশনাল না, তারা তো অবশ্যই এথিক্সের বাইরে কাজ করে। সরকারির তুলনায় বেসরকারি হাসপাতালে সিজারিয়ানের সংখ্যা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বললেন মন্ত্রী। সিজারিয়ানের সংখ্যাটা বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। সরকারি হাসপাতালে সিজারের সংখ্যা কম, 20-25% বেশি হয় না। তাও তো সরকারি হাসপাতালে কমপ্লিকেটেড কেসগুলো আসে। প্রাইভেট হাসপাতাল ক্লিনিকগুলোতে সিজার বেশি হয়ে থাকে, সেখানে 70-80% হয় সিজার। কিছু চিকিৎসক আছে বা কিছু অনৈতিক প্রতিষ্ঠান আছে যারা অনুপ্রাণিত করে সিজার করার জন্য নানাবিধ ভয়ভীতি দেখিয়ে। রোগী এবং রোগীর স্বজনদের অতি উৎসাহও দেশে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা বাড়াচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে চলছে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক। সকালে মন্ত্রিপরিষদের এই বৈঠক শুরু হয়। সেখানে যোগ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য। বৈঠক শেষে সবাই গ্রহণ করা সিদ্ধান্তের বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সিটি কর্পোরেশন হওয়ায় দিন দিনে বাড়ছে কুমিল্লা শহরে নাগরিকের সংখ্যা, কিন্তু সেই তুলনায় বাড়েনি তাদের মৌলিক সুযোগ সুবিধা। নগরীতে বসবাস করা কয়েক লাখ শিশু কিশোর ও তরুণের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নেই পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র। তাই ভোটাররা বলছেন এবারে নির্বাচনে যে প্রার্থী এসব সমস্যা সমাধানে গুরুত্ব দেবেন তাকেই বেছে নেবেন তারা। কুমিল্লা থেকে বাহার রায়হানকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন বাবুল হোসেন।
ঈদগাহ মাঠে একই সময় এলোমেলোভাবে 20 থেকে 25টি ক্ষুদে দল খেলছে ব্যাট বলের ক্রিকেট খেলা। কোন দিক থেকে কে কার বল মারছে তারও কোনো ঠিক নেই। তার উপরে ঈদগাহ মাঠ হওয়ায় মাটির বদলে কংক্রিট, তাই রয়েছে পড়ে গিয়ে হাত পা ভাঙার ঝুঁকিও। পুরো সিটি কর্পোরেশন এলাকায় এই একটিমাত্র উন্মুক্ত মাঠ থাকায় এভাবেই নানা বাধা ও ঝুঁকি উপেক্ষা করে সেখানে খেলতে বাধ্য হচ্ছে কুমিল্লা নগরীর শিশু কিশোররা। ঘাসের কোনো মাঠ নেই, ঈদগাহ স্টেডিয়ামের 4-500 বলাইন সবসময় খেলে, এটা আমাদের সমস্যার মুখোমুখি সবসময় হতে হবে। যেহেতু বাঁকা জায়গা, তখন আমরা খেলতে যাওয়ার সময় আমরা পড়ে যাই, পড়ে যাওয়ার পরে হাত পা অনেকের ছুলিয়ে যায়। 5 লাখ নাগরিক বসবাসের এ কুমিল্লা শহরে সিটি কর্পোরেশনের অধীনে বিনোদনের জন্য একটিমাত্র পার্ক থাকলেও বয়স্কদের জন্য নেই হাঁটার পর্যাপ্ত জায়গা। তাই ভোটাররা বলছেন এসব বিবেচনা করেই এবার তারা ভোট কেন্দ্রে যাবেন। কুমিল্লা সিটির মধ্যে শুধু পার্কে আছে, অন্য কোনো জায়গা নেই ঘোরার মতো। তার একটা পার্ক চাই, খেলাধুলা করতে তেমন পরিবেশ নেই, আড্ডা দিতে পারি না, মাঠ চাই। সবার সমাবেশ বা গাড়ি পার্কিং আবিজাবি যে এখানে রাখা আছে চায়ের দোকান বা এগুলোর কারণে আমরা এখানে পর্যাপ্ত জায়গা পাই না খেলার জন্য। নুরজাহান ইকো পার্ক যেটা, ওইটা তো গেলে এমন পরিবেশ ফ্যামিলি মেম্বার নিয়ে যাওয়া সম্ভবই হয় না। নির্বাচিত করবো ধরনের প্রার্থী চাচ্ছি যারা আমাদের জন্য বিনোদনের ব্যবস্থা করবে, আরো অনেক পার্ক করবে। যদিও নির্বাচনী ইশতেহারে মেয়র প্রার্থীরা বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে এসব বিষয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তা বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের মাঝে। তারা বলছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা খেলাধুলা ও বিনোদনের সুযোগ করে না দিতে পারলে জঙ্গিবাদ সহ নানা অপকর্মে জড়িয়ে পড়তে পারে ভবিষ্যৎ প্রজন্ম। মেয়র চাইলে একটা উদ্যোগ নিতে পারেন, তরুণ প্রজন্মকে আমরা যদি খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে চাই, বাঁচাতে চাই, তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে, সাংস্কৃতিক চর্চা করতে হবে। বিশ্লেষকরা বলছেন 30শে মার্চের নির্বাচনে যেই মেয়র হিসেবে নির্বাচিত হন না কেন তাকে অন্যান্য কাজের সঙ্গে গুরুত্ব দিতে হবে নগরীতে একাধিক খেলার মাঠ, বিনোদন পার্ক ও সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের দিকে। আর তা না হলে এই নগরীতে বেড়ে ওঠা প্রায় 2.5 লাখ শিশু কিশোর ও তরুণ তরুণীর মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কুমিল্লা। ময়মনসিংহ শহরে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পরও কমেনি যানজট। সাধারণ মানুষের অভিযোগ, ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচলের রাস্তা নির্দিষ্ট না করায় এবং শহর থেকে বাস স্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় কমছে না দুর্ভোগ। জেলা পুলিশ ও পৌর প্রশাসন বলছে স্বল্প সময়ের জন্য যানজট সহনীয় পর্যায়ে আনতে চেষ্টা চলছে। হোসেন আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। আমাদের যখন পরীক্ষা থাকে তখন আমরা পরীক্ষাগুলোতে ঠিক সময় যাতায়াত করতে পারি না। স্কুলের সময়টা আমরা ম্যাক্সিমাম হেঁটে যেতে হয় বাচ্চা নিয়ে। ঠিক টাইমে যদি বাইরে নিয়ে যায় তাহলে ওই অফিসে করা যায় না। ময়মনসিংহ এখন বলতে গেলে একদম মোটর শহর বলা চলে। অননুমোদিত ব্যাটারি চালিত ইজি বাইক অটোরিকশার দৌরাত্মে প্রতিনিয়ত অসহনীয় যানজটে চরম দুর্ভোগের শিকার শহরবাসী এভাবেই জানালেন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। পৌরসভা থেকে 745টি ইজি বাইকের লাইসেন্স দেয়া হলেও শহরে এখন নিয়মিত চলাচল করছে 9 থেকে 10,000, সাথে যুক্ত হয়েছে আরও কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা। ফলে শহরে ভয়াবহ আকার ধারণ করেছে যানজট। এ অবস্থায় 7-8 মাস আগে শহরে চলাচলকারী ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ এবং শহরের ভেতরে থাকা বাসস্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। শহরের ভেতরের যে সিএনজিগুলো আছে সেগুলোর সংখ্যা নির্ধারণ করে দেয়া এবং সেগুলোকে আলাদা কালার করে দেয়া, আলাদা নাম্বার দিয়ে দেয়া, আর কতগুলো জায়গা ঠিক করে দেয়া শহরের চারদিকে, যে ওই জায়গাগুলোতে এসে শহরের বাইরে সিএনজিগুলো ওখানে এসে স্টপ হয়ে যাবে, সেগুলো আর শহরের ভেতরে ঢুকবে না। তবে ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ এবং শহরের ভেতরে থাকা বাসস্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় হতাশ শহরবাসী। স্থানীয় প্রশাসনের প্রতিটি সভায় সিদ্ধান্ত এবং সবাই একমত হন যে এই শহরকে আমরা যানজট মুক্ত করব, কিন্তু তারপরেও আর সেটি আসলে আলোর মুখ দেখে না। এটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক। জেলা পুলিশ ও পৌর প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা বলছেন যানজট নিরসনে শহরে চলাচলকারী ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশার সংখ্যা নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কাজে হাত দিলে তখন বুঝতে পারবো যে ওইটার প্রবলেমটা কি হচ্ছে, অথবা ওইটাকে ঘিরে বা ওইটা বাদ দিয়ে আর কি কি প্রবলেমগুলো আছে। আমরা এখনো ওই সার্ভের কাজটাতে আছি। আমরা ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে ময়মনসিংহ শহরে কতগুলো ইজি বাইক চলাচল করছে এটির অ্যাসেসমেন্ট কাজ শুরু করেছে এবং প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে 1 মাস আগে শহরের ভেতর থেকে ত্রিশাল বাসস্ট্যান্ডটি মাসকান্দায় সরিয়ে নেয়ার কয়েকদিন পরই এটি আগের স্থানেই ফিরে আসে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন পটুয়াখালীর 10 জেলে। এদের মধ্যে একজন এরই মধ্যে মারা গেছেন আর বাকিরা মিয়ানমারের কারাগারে বন্দী আছেন বলে দাবি স্বজনদের।
বন্দী জেলেদের দেশে ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের সহায়তা কামনা করছে মৎস্য সমবায় সমিতি। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দাবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিখোঁজের পর পেরিয়ে গেছে 2 মাস, এখনো খোঁজ মেলেনি পটুয়াখালীর 10 জেলের। গত 17 জানুয়ারি মহিপুর আলিপুর মৎস্য বন্দর থেকে এফবি ফয়সাল নামে একটি মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যান 10 জেলে। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তারা। তবে নিখোঁজ জেলেরা মিয়ানমারের কারাগারে বন্দী রয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় অসহায় দিন পার করছেন তারা। আমার স্বামী সাগরে গেছে মাছ ধরতে গেছে, পর সাগরে ইঞ্জিন নষ্ট হয়ে বাঁচতে মায়ের মান যাইয়ে উঠছি। এই অবস্থা আমাদের সংসারে কোনো নাই যে আমরা চুলো একটা পাইলে দিয়ে দুটো চাল জাল দিয়ে বাচ্চাদেরকে রান্ধে খাওয়ানো, এমন কোনো পথ নাই। সরকারের দ্বারা এটু আবেদন, আমাদের ভাই বেরাদার এদেরকে যেন সরকার দেশে ফেরত আনে। বন্দী জেলেদের দেশে ফিরিয়ে আনতে যথাযথ কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন মৎস্য সমবায় সমিতির সভাপতি। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ মিয়ানমারে জেলেরা নদী পথে সাগর পথে যদি কোনো ক্রমে ভুলক্রমে ঢুকে যায়, তাদেরকে সত্ত্বর দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নেই। তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সহ সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাচ্ছি। এদিকে মিয়ানমারের গণমাধ্যমে 10 জেলে আটক এবং 1 জেলের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। জেলেদের দেশে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মায়ানমারের 2টি পত্রিকায় এ বিষয়ে নিউজ প্রকাশিত হয় যে সেখানে একজন জেলেকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং 9 জন জেলে সেখানে বন্দী রয়েছে এবং তাদের উদ্ধারের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র দিয়েছি। পটুয়াখালীতে প্রায় 50,000 জেলে রয়েছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরেন। সময় সংবাদ, পটুয়াখালী। গত বৃহস্পতিবার আগুন লাগার ঘটনা এবং 3 দিনের ছুটি থাকার পর আজ শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুবায়ের। ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংকে গত বৃহস্পতিবার রাতে যে 13 তলায় আগুন লেগেছিল এবং সেটি ফরেস্ট ডিপার্টমেন্টে, তারপরে কিন্তু 3 দিনের একটা লম্বা ছুটিতে ছিল বাংলাদেশ এবং তারপরে ছুটি শেষে আজকে কিন্তু প্রথম কার্যদিবস। তো সকাল থেকে এসে আমরা যেটি দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের বর্তমান পরিস্থিতি, সেটি হলো যে এখানে আজকে স্বাভাবিকভাবেই সবাই আসছেন কর্মকর্তা কর্মচারীরা, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যান্য দিনের চেয়ে এখানে আজকে নিরাপত্তা ব্যবস্থাটা আমরা একটু কড়াকড়ি দেখতে পেয়েছি এবং এই ব্যাপারে আসলে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোনও করেছিলাম, কিন্তু তিনি এখন পর্যন্ত ফোন রিসিভ করেননি। আরেকটি সূত্র আমাদেরকে বলছে যে এটি আসলে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার আদলেই কিন্তু আসলে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে, যে অতিরিক্ত নিরাপত্তা বলয় এখানে তৈরি করা। এখানে পুলিশের সদস্যরা আছেন, এখানে আমরা কিছুক্ষণ আগে র্যাবের একটি গাড়িও দেখতে পেয়েছি, তারাও টহল দিচ্ছেন। সব মিলে এখানে বাংলাদেশ ব্যাংকে আজকে নিরাপত্তা ব্যবস্থা খুব জোরদার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি জানেন যে গত পরশুদিন ফায়ার সার্ভিস একটি প্রতিনিধি দল, তাদের তদন্ত দলের প্রধান সমরেন্দ্র নাথের নেতৃত্বে এখানে এসেছিলেন এবং তারা যে পুড়ে যাওয়া ভবনের যে ফ্লোর এবং যে ডিজিএম এবং তার এপিএস এর রুম তারা পরিদর্শন করেছেন এবং সেটি পরিদর্শন করে তারা আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন। তো এরপরে আমরা বাংলাদেশ ব্যাংকের উনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন যে রাতে 8:30টার পরে আগুনটি লাগে, কিন্তু সাধারণত 8টার পরে বাংলাদেশ ব্যাংকের ওই ডিপার্টমেন্টে কোনো কর্মকর্তা বা কর্মচারী থাকার কথা না। তারপরেও কেন ছিল এবং কেটলির কথা বলা হচ্ছে, চায়ের কেটলি, এবং সেই কেটলি থেকে আগুনটি লেগেছিল বলে তারা ধারণা করছেন। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে এই বিষয়ে তারা কি জবাব দেন বা কি বলতে চান, বা তাদের কাছে তাদের যে তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্টটি কালকে যখন প্রকাশ হবে সেটিকে বলতে পারবো। আরেকটা ব্যাপার হলো, ফায়ার সার্ভিসকে বলা হয়েছে যে 5 কার্যদিবসের মধ্যে রিপোর্টটি প্রদান করার জন্য, এবং বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে 5 দিনের মধ্যে, অর্থাৎ কালকেই তাদের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাচ্ছে এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা কোনো ব্রিফিং আমাদেরকে করবে না বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এর মধ্যে কয়েক সদস্যের একটি প্রতিনিধি দল এবং তদন্ত কমিটির প্রধান সহ কয়েকজন এখানে আসবেন এবং তারা ফ্লোরটি যাচাই করে দেখবেন এবং উচ্চতর তদন্তের জন্য তাদের
যে সিকিউরিটি টিম সেগুলোর মাধ্যমে তারা যাচাই করে দেখার চেষ্টা করবেন যে আসলে প্রকৃত ঘটনা কি হয়েছিল। মূল ব্যাপারটি হলো যে রিজার্ভ চুরির পরপরই আমরা গত কিছুদিন আগে এক বৃহস্পতিবারই দেখেছিলাম ইমেইল হ্যাকিং এর ঘটনা, এবং তারপরে আরেক বৃহস্পতিবার আমরা দেখলাম যে আগুনের ঘটনা। এই আসলে এটি স্বাভাবিক আগুনের ঘটনা ঘটলেও আসলে এখানেই মূলত সন্দেহটি সৃষ্টি হচ্ছে যে এখানে বারবার কেন ছুটির আগে এরকম ধরনের ইনসিডেন্ট ঘটছে বাংলাদেশ ব্যাংকে। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক এবং স্পর্শকাতর জায়গা এবং কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, সেক্ষেত্রে এখানকার নিরাপত্তা ব্যবস্থা, এখানকার অভ্যন্তরীণ অগ্নি নিরাপণ ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এগুলো কিন্তু আসলে সবসময় উচ্চ মাত্রায় থাকে বলে আমরা জানি। কিন্তু সেক্ষেত্রে এ ধরনের ঘটনা আসলে বাংলাদেশ ব্যাংক কতটুকু সোচ্চার বা বাংলাদেশ ব্যাংক কতটুকু নিরাপত্তা ব্যবস্থা প্রদান করছে সেটি নিয়েও কিন্তু যথেষ্ট জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তো ইমতিয়াজ, আমার কাছে এই ছিল বাংলাদেশ ব্যাংক থেকে সবশেষ খবর। পরবর্তী সংবাদগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যদি আমরা কিছু জানতে পারি তো আপনাদেরকে আপডেট তথ্য জানানোর চেষ্টা করব। ঋতুরাজ বসন্ত মানে প্রাণ জুড়ানো হাওয়া, মন ভোলানো বাহারি রঙের ফুলের দোলা লাগা। এর ঋতুর একটি প্রতীক হয়ে আছে হলুদ রং, আর সে কারণেই বুঝি প্রকৃতি কিছু ফুলের গায়ে তার হলুদ আবির ছড়িয়ে রেখেছে পরম মমতা ভরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে গাছে গাছে ফুটেছে এমন ব্যতিক্রমী ফুল, যা দেশে বিরল প্রজাতিরও বটে। বসন্তের ফুল নিয়ে আরো জানাচ্ছেন মিজানুর রহমান কবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রকৃতি অকৃপণ হাতে যে বসন্ত বাহার ছড়াচ্ছে তার অন্যতম হচ্ছে ফাল্গুনী ফুল। গবেষকরা বলছেন দেশের একমাত্র ফুল গাছটি ভারতের শান্তিনিকেতন থেকে আনা। এটা একটা চ্যালেঞ্জও ছিল যে এটা আসলে আমাদের ওয়েদারের সঙ্গে মানিয়ে উঠবে কিনা, বেঁচে থাকবে কিনা, ফুল ফুটবে কিনা। ফাল্গুনেই ফুল ফোটা শুরু হয়, সে কারণে এটার নামটা প্রাসঙ্গিকভাবে ফাল্গুনী রাখা হয়েছে। সবচেয়ে বেশি হলুদ ফুল চোখে পড়ে আম গাছে জড়িয়ে থাকা বাসন্তী লতায়। চারুকলা ইনস্টিটিউটের সূচনা লগ্ন থেকেই লতাটি প্রতি বসন্তে হাজির হয় হলুদের বন্যা নিয়ে। আঁকিয়ে কিংবা দর্শনার্থী চারুকলায় এলেই তাদের অন্তত একবার আসা চাই এই হলুদ মেলায়। জড়ানো লতার উপচে পড়া হলুদের ঠাঁই হয় গাছের তলাতেও। এ হলুদ যেন আসল বসন্তের বিশেষ বার্তাবহ, যেখানে জড়িয়ে আছে শিল্পাচার্যের স্মৃতি। শিল্পাচার্যের হাতে লাগানো সেই ফুল ফাগুনে এখনো প্রতি বছর আমাদেরকে হলুদ বৃষ্টি দেয়। চারপাশে হলুদে মনে হয় রঙময়, সবুজের মধ্যে হলুদ একটা নতুন সৃষ্টি, মানে খুব সুন্দর লাগছে। ফুল ফুটছে, নানান রকমের ফুল, ভালোই লাগছে দেখতে। এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম ঘুরতে। অনেকটা বিলুপ্তপ্রায় প্রজাতির কনকচাঁপা গাছেও ফুলেদের দেখা মিলবে। লোকসাহিত্যে বিশেষ গুরুত্ব পাওয়া এই গাছের বংশবিস্তার সহজ হলেও গবেষকদের ধারণা সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে এই গাছ ও ফুলটি। বীজটা নিচে পড়লে সহজে চারা হয়ে যায়, এটার জন্য কিচ্ছু করতে হয় না। চারাগুলো তুলে আবার অন্যত্র লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আমরা চেষ্টা করছি গাছটিকে ছড়িয়ে দিতে সর্বত্র। আরেকটি দুর্লভ প্রজাতির ফুল ও ফলের গাছ নাগলিঙ্গম। সবুজ পাতা, ফুলের বাইরে হলুদ আর ভেতরে লালের উপস্থিতি ছাড়াও বিশেষ গড়নের কারণে সবারই নজর কাড়ে গাছটির। সব মিলিয়ে এখানকার ফুলেরা যেন হয়ে আছে বসন্তের এক একটি রঙিন প্রতীক। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসের ছুটিতে বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ ও খানজাহান আলীর মাজার এলাকায় ভিড় করেন দর্শনার্থীরা। হাজারো দর্শকের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে সেখানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করেন বাগেরহাট ও এর আশপাশের জেলা থেকে আসা পর্যটকরা। বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ ও হযরত খানজাহান আলীর মাজারে পুরাকীর্তিগুলো দেখে এবং স্থাপত্যের ইতিহাস জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন পর্যটকরা। নিদর্শনগুলো এত সুন্দর, টেরাকোটা দিয়ে যেহেতু তৈরি, জিনিসগুলো দেখলাম, খুবই সুন্দর লাগলো। বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মসজিদ ৬০ গম্বুজ মসজিদ, তো এটা দেখার জন্য মূলত আমরা এখানে আসছি। দেখে আমরা এত মুগ্ধ হয়েছি, বলার মতো নয়। ঢাকা থেকে এত দূর এসেছি, এখানের পরিবেশটা আসলে অনেক শান্ত আর অনেক সুন্দর। ২৯শে মার্চ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছে ব্রেক্সিট বিরোধীরা। প্রক্রিয়া শেষ হলে এর প্রভাব অভিবাসীদের উপর পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। গত কয়েকদিন ধরে ব্রেক্সিটের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করে আসছে হাজার হাজার মানুষ। ইউরোপের সঙ্গে থাকার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন ব্রেক্সিট বিরোধীরা।
আমরা এখানে এসেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য। আগামী 20 থেকে 30 বছর পরে যেন আমি তাদের বলতে পারি ব্রিটেনকে ইউরোপের সঙ্গে ঐক্যবদ্ধ রাখার যথাসাধ্য চেষ্টা করেছি। গণভোটে ইউরোপ থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার 9 মাস পর সরকারের অঙ্গীকার মতে আগামী 29 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এই বিচ্ছেদ প্রক্রিয়া। তবে এর ঠিক এক সপ্তাহ আগে লন্ডনে সন্ত্রাসী হামলা ব্রেক্সিট প্রক্রিয়ায় কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র। তবে বিশ্লেষকরা মনে করছেন এই হামলার কারণে নিরাপত্তা ও অভিবাসন ইস্যুতে ব্রেক্সিট প্রক্রিয়ায় ব্রিটেন সরকার বেশ কঠোর অবস্থানে থাকবেন। প্রক্রিয়াটা শুরু করার এক সপ্তাহ আগে এই সন্ত্রাসী হামলাটা হলো, যখন পুরো ব্রিটেন জুড়ে আলোচনা হচ্ছিল যে হার্ড ব্রেক্সিট হবে না সফট ব্রেক্সিট হবে। ব্রিটিশ পার্লামেন্টে এই আক্রমণ হওয়ার কারণে অধিক মাত্রায় পাবলিসিটি পেয়েছে। সরকার যখন দর কষাকষি করবে, নেগোসিয়েশন করবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, তখন এই নিরাপত্তা ইস্যুটা অনেক এগিয়ে থাকবে। ব্রেক্সিটের কারণে অভিবাসন ইস্যুতে নতুন নীতিমালা করতে পারে যুক্তরাজ্য। এতে দেশটিতে থাকা অভিবাসীদের উপরও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিবাসীদের শর্তে অনেকগুলো কঠোর হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি অ্যান্টি সেন্টিমেন্ট যেটা অভিবাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে ডোমেস্টিক ল, ইমিগ্রেশন লর ক্ষেত্রে আরো কঠোর নীতিমালা চলে আসতে পারে। 1997 সালের 25শে মার্চ ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। ইইউ গঠনের পর যুক্তরাজ্যই প্রথম দেশ এই জোট থেকে বেরিয়ে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চূড়ান্তভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সময় ব্রিটেনকে ইইউ নিয়মনীতি অনুযায়ী $6,200 কোটি পরিশোধ করতে হবে, এমনটাই জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লদ জাঙ্কার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ব্রেক্সিটের শাস্তিস্বরূপ ব্রিটেনকে এই অর্থ পরিশোধ করতে হচ্ছে না। আর কোনো সদস্য দেশ যেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ ত্যাগের সিদ্ধান্তে নেয়ার আগে একথা ভাবে, সে উদ্দেশ্যে এই অর্থ ব্রিটেনকে পরিশোধ করতে বলা হয়েছে। বিল পরিশোধ এবং ব্রেক্সিটের পর ব্রিটেনের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলেও জানান তিনি। 2019 সালের মার্চে আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়বে ব্রিটেন। এরপর ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দাঁড়াবে 27-এ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে নিজেদের স্বয়ংক্রিয় গাড়ি তুলে নিয়েছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন নির্ভর পরিবহন সেবা উবার। শুক্রবার টেম্পে এলাকায় উবারের একটি স্বয়ংক্রিয় গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের জেরে শনিবার এর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। যদিও ওই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, একটি গাড়ি বামে মোড় ঘুরতে গেলে সামনের দিক থেকে আসা উবারের স্বচালিত ভলভো এসইউভি মডেলের একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে দুটি গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সময়মতো ব্রেক কষে এ দুর্ঘটনা এড়ানো যেত উল্লেখ করে উবারের মুখপাত্র বলেন, স্বচালিত গাড়িটি এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। চালকের আসনে নিয়ম অনুযায়ী একজনের থাকার কথা থাকলেও তিনি দ্রুত পদক্ষেপ নিতে পারেননি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ক্যালিফোর্নিয়া ও পেনিসিলভেনিয়ার মতো অ্যারিজোনাতেও স্বয়ংক্রিয় গাড়ির পরীক্ষা চালিয়ে আসছিল উবার। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যগামী বিমানের ফ্লাইটে ল্যাপটপ ও ট্যাব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এয়ারলাইন্সগুলোকে 25শে মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এটি মেনে শনিবার থেকে তুরস্ক, সৌদি আরব, জর্ডান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, মিশর ও তিউনিসিয়ার বিমানবন্দরগুলোতে এই নিষেধাজ্ঞা কার্যকর শুরু হয়। স্মার্টফোনের চেয়ে আকারে বড় কোনো ইলেকট্রনিক পণ্য বিমান যাত্রার সময় ব্যবহার না করতে যাত্রীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। কারো সঙ্গে তা থাকলে ব্যাগে কিংবা লাগেজে রেখে দেওয়ার বাধ্যবাধকতার কথাও জানানো হয়। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তল্লাশির পরই যাত্রীদের বিমানে ওঠার অনুমতি দিচ্ছে। তবে কোনো কোনো এয়ারলাইন্স যাত্রীদের সন্তুষ্টি অর্জনে বিমানে ওয়াইফাই ও বিশেষ অ্যাপের ব্যবস্থা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র 8টি ও যুক্তরাজ্যের 6টি দেশের এয়ারলাইন্সের যাত্রীদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। গেল 6 বছরের মধ্যে চলতি বছরের প্রথম 3 মাসে ইউরোজোনের অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে ভালো অবস্থান ছিল ফ্রান্স এবং জার্মানির।
উল্লেখযোগ্য হারে এ দেশ দুটি ক্রয় ব্যবস্থাপনা সূচক 55 এর উপরে পৌঁছেছে। এ সময়টায় পুরো ইউরোজোনে গেল এক দশকের মধ্যে সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিনিয়োগে আস্থা ফেরায় বেড়েছে উৎপাদন খাতের কার্যক্রম, মজুরি বাড়ায় বেড়েছে ভোক্তা খরচও। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির এখন সুদের হার বাড়ানোর পদক্ষেপ নেওয়া উচিত। পাশাপাশি বন্ড ক্রয় প্রকল্পেও শিথিলতা আনা উচিত। তবে মূল্যস্ফীতি 2% আনতে এখনও চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইসিবি। জাপানে বার্ড ফ্লুর সংক্রমণ ঠেকাতে প্রায় 3 লাখ মুরগি নিধনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 80,000-এরও বেশি মুরগি নিধনে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে দেশটির খামার দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সেনা মোতায়েনের বিষয়টি জানানো হয়। উত্তর পূর্বাঞ্চলীয় মিয়াগি অঞ্চলের একটি ফার্মে প্রায় 2,20,000 মুরগি নিধন করা হবে এবং টোকিওর খামার থেকে 68,000 মুরগি হত্যা করা হবে। নভেম্বরে উত্তরাঞ্চলীয় এমোরি অঞ্চলে ভাইরাসটি শনাক্ত করার পর প্রায় 16,70,000 মুরগি হত্যা করা হয়েছিল। Did confirm its first bird flu outbreak in 2 years after 40 birds were found dead from the H5N6 strain. More than 300,000. আত্মহত্যার কারণে জাপানের অর্থনীতি প্রতি বছর $400 কোটি ক্ষতি হয়। দেশটির জাতীয় একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে বলছে, অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার পথ বেছে নেন জাপানিরা। 2015 সালে 23,000 আত্মহননের পথ বেছে নেওয়া জাপানের উপর গবেষণা করে দেখা গেছে তাদের বয়স 12 থেকে 69 বছর। দেশটির শ্রম ও স্বাস্থ্য ও অধিদপ্তর বলছে, 1998 সালে বছরে 30,000 মানুষ আত্মহত্যা করত, যাদের বেশিরভাগই পরিবার ও স্বাস্থ্য নিয়ে হতাশা এবং আর্থিকভাবে বিপর্যস্ত ছিল। 2016 সালে এ সংখ্যা দাঁড়িয়েছে 22,000। এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যারা আত্মহত্যা করছেন তারা সবাই আর্থিকভাবে অসচ্ছল, বেকার, পরিবারে ভাঙন, হতাশা সহ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। এ কারণে কর্মঘণ্টা কমিয়ে আনার পাশাপাশি বেতন বাড়ানো সহ আত্মহনন প্রবণতা রোধে সেবা কেন্দ্র স্থাপন করছে জাপান সরকার। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। শুরুতে যদি আমি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 10.10 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি সূচকটি কিছুটা এখন ঘুরে দাঁড়িয়েছে, যদিও সকালবেলা 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্যে ছিল। এইমাত্র আমরা যে সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছি, তাদের দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কিন্তু কিছুটা সূচক বেড়েছে, 2.24 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 5,728 পয়েন্টে। যদিও নিম্নমুখী প্রবণতার মধ্যে রয়েছে ডিএসসি সরিয়া ভিত্তিক সূচক অর্থাৎ ডিএসসি এস ইন্ডেক্স, এই সূচকটি 0.03 পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 1,301 পয়েন্টে। একই প্রবণতা অর্থাৎ নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসসি বাছাই সূচক ডিএসসি 30 ইন্ডেক্স, এই সূচকটি 1.44 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 2075 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র 224 কোটি টাকার, যার মধ্যে দর বেড়েছে 142টি প্রতিষ্ঠান, দর কমেছে 103টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 39টি প্রতিষ্ঠানের দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ এই 39টি প্রতিষ্ঠান কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের দরের কোনো পরিবর্তন হয়নি, যদিও অধিকাংশ প্রতিষ্ঠান অর্থাৎ 142টি প্রতিষ্ঠানই কিন্তু দর ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং তার চেয়ে কিছু সংখ্যক কম অর্থাৎ 103টি প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নমুখী প্রবণতায় এখন পর্যন্ত লেনদেন শেষ করছে। এর পরবর্তী অবস্থান অর্থাৎ যদি আমি সূচকের অবস্থানগুলো জানিয়ে দিই, তাহলে প্রথমে জানিয়ে দিচ্ছিলাম যে অবস্থানগুলো। তবে টপ 20 শেয়ারের তালিকায় যদি আমি দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি লঙ্কা বাংলা ফিন্যান্স রয়েছে তালিকার 1 নম্বরে 62 টাকা দর নিয়ে, সর্বোচ্চ দর 62 টাকা 70 পয়সা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এখন পর্যন্ত সর্বোচ্চ দর 62 টাকা 70 পয়সা হলেও সর্বনিম্ন 61 টাকা 40 পয়সা রয়েছে। যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 62 টাকা 10 পয়সা সর্বশেষ লেনদেন শেষ করেছিল। ডেল্টা লাইফ রয়েছে তালিকার 2 নম্বরে 117 টাকা 80 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 119 টাকা 30 পয়সা হলেও সর্বনিম্ন 115 টাকায় লেনদেন শেষ করেছে এই প্রতিষ্ঠানটি। যদিও গতকাল আমরা দেখেছি 114 টাকা 80 পয়সা লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিন্তু কিছুটা দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির। ব্যাংকিং খাতে একটি প্রতিষ্ঠান উঠে এসেছে টপ 20-র 3 নম্বরে
39 টাকা দর নিয়ে সিটি ব্যাংক রয়েছে তালিকার 3 নম্বরে। এই প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর 39 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দর 38 টাকা 50 পয়সা এবং গতকাল এই প্রতিষ্ঠানটি আমরা লেনদেন হতে দেখেছি 39 টাকা, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর হারিয়েছে ব্যাংকিং খাতের এই প্রতিষ্ঠানটি। আর্থিক খাতের একটি প্রতিষ্ঠান আইসিবি রয়েছে তালিকার 4 নম্বরে 190 টাকা দর নিয়ে, যদিও সর্বোচ্চ 190 টাকা 60 পয়সায় লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি এবং সর্বনিম্ন 180 টাকা পর্যন্ত দর নেমেছে এই প্রতিষ্ঠানটির। গতকাল এই প্রতিষ্ঠানটি 182 টাকা 40 পয়সার লেনদেন হতে আমরা দেখেছি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 5 নম্বরে রয়েছে বেক্সিমকো 35 টাকা 90 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 36 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 35 টাকা 80 পয়সার লেনদেন করছে এই প্রতিষ্ঠানটির। যদিও গতকালে আমরা এই প্রতিষ্ঠানটি 36 টাকা 10 পয়সায় লেনদেন হতে দেখেছি। তালিকার 6 নম্বরে ন্যাশনাল ফিড মিল লিমিটেড রয়েছে 27 টাকা 60 পয়সা দর নিয়ে তালিকার 6 নম্বরে, যদিও 28 টাকা 20 পয়সা সর্বোচ্চ দর এখন পর্যন্ত লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি এবং সর্বনিম্ন দর 26 টাকা 70 পয়সার লেনদেন হলেও গতকাল এই প্রতিষ্ঠানটি 26 টাকা 90 পয়সা লেনদেন শেষ করেছিল, অর্থাৎ গতকালের তুলনায় আজকের কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি আরএসআরএম স্টিল রয়েছে তালিকার 8 নম্বরে 93 টাকা 10 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 94 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন দর 93 টাকা রয়েছে, যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 93 টাকা 90 পয়সা আমরা লেনদেন হতে দেখেছি। এর পরবর্তী অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ইটিএল তালিকার 10 নম্বরে অবস্থান করছে। এই প্রতিষ্ঠানটি 24 টাকা 10 পয়সা দর নিয়ে তালিকার 10 নম্বরে অবস্থান করলেও 24 টাকা 40 পয়সা কিন্তু সর্বোচ্চ দর এবং 23 টাকা 20 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এবং গতকালই এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে লেনদেন অবস্থান সেই তুলনায় কিন্তু কিছুটা দর হারিয়েছে, অর্থাৎ গতকালের তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকার অধিকাংশ প্রতিষ্ঠানই কিন্তু কিছু না কিছু দর আসলে এখন পর্যন্ত হারিয়েছে। যদিও আমরা শেয়ারের যে প্রধান সূচক ছিল, প্রধান সূচকে কিন্তু আমরা দেখেছিলাম যে ডিএসই এক্স ইন্ডেক্স সূচকটি কিন্তু কিছুটা সূচক বেড়েছিল, যদিও বাকি দুটো সূচকের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে খুব বেশি বাড়েনি। তালিকার পরবর্তী অবস্থান রয়েছে 11 নম্বরে রিজেন্টেক্স 21 টাকা 80 পয়সা দর নিয়ে তালিকার সর্বোচ্চ দর এবং 21 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর, যদিও 20 টাকা 90 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন করছে এই প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ দর 21 টাকা রয়েছে, গতকাল কিন্তু লেনদেন করেছিল এই প্রতিষ্ঠানটি, অর্থাৎ গতকালের তুলনায় আজকের এই প্রতিষ্ঠানটিও কিছুটা দর হারিয়েছে। ডেল্টা স্পিনিং তালিকার 12 নম্বরে রয়েছে 13 টাকা দর নিয়ে, সর্বোচ্চ দর 13 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন দর 12 টাকা 80 পয়সা হলেও সর্বনিম্ন দরে 12 টাকা 80 পয়সায় কিন্তু গতকাল লেনদেন শেষ করেছিল, অর্থাৎ গতকালের সঙ্গে আজকের অধিকাংশ প্রতিষ্ঠানই আমরা দেখেছি কিন্তু দর কিছুটা করেও আসলে দর হারিয়েছে। টপ 20 শেয়ার তালিকার অধিকাংশ প্রতিষ্ঠানই দর হারানোর তালিকায় রয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ার তালিকার প্রথম শেয়ারগুলো অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। দেশে প্রতি 10 জন নারীর 6 জনই সন্তান জন্ম দেন অস্ত্রোপচারের মাধ্যমে। প্রতি বছরে বাড়ছে এ হার, বেশি মুনাফার আশায় ক্লিনিকগুলোতে বাড়ছে প্রবণতা, বলছেন বিশেষজ্ঞরা। কুমিল্লায় জনসংখ্যার তুলনায় বাড়েনি মৌলিক সুবিধা, নেই খেলার মাঠ, বিনোদন কেন্দ্র। ভোটাররা বলছেন যারা গুরুত্ব দেবেন তাদেরই বেছে নেবেন। এবং আর একদিন পরেই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করছে যুক্তরাজ্য, চলছে বিরোধীদের বিক্ষোভ। অভিবাসীদের উপর ব্রেক্সিটের প্রভাব পড়ার আশঙ্কা। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।